नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু 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 বন্দনা সাধু মঙ্গল হোক। উপাসক, কালকে আমাদের একটু আলোচনা বাকি ছিল এর মধ্যে, হ্যাঁ 343 নম্বর বলতে আর অবিদ্যা প্রত্যয় এই সংস্কার, এটা আমরা একটা মিল করছিলাম। বাকিগুলো করবেন আবার নাকি আমরা মূল বিষয়টা পড়ব? বন্দনা মঙ্গল সুকন বাবু, কালকে আমরা অবিদ্যা প্রত্যয় সংস্কার এটা আপনারা খুব সুন্দর করে আলোচনা করছেন। বাকিগুলো প্রয়োজন আছে? একটু আলোচনা করলে ভালো হবে মনে হয়, কারণ এগুলো একটু খুব গভীরের বিষয়। যদি মানে বুঝতে পারে আর কি, না বুঝতে তো কিছু করার নেই। আমার মনে হয় এটা খুব গভীরের বিষয়, একটু আলোচনা করেন বেশি ভালো হবে আরো। কালকে আমরা দুইটা উদাহরণ, একটা জয়দত্ত বাবু একটা উদাহরণ দিলেন, সেটা ফুল থেকে উদাহরণ, ফুল থেকে কিভাবে সংস্কার হয়ে যায়, একটা ফুল কিভাবে সংস্কার তৈরি করে ফেলতে পারে, আবার কিভাবে সংস্কার তৈরি না হয়, ওই দুইটা বিষয়ে আমরা কালকে আলোচনা করছিলাম। এবং আমি জুস খাওয়ার সময় কিভাবে সংস্কার উৎপন্ন হয়, কিভাবে সংস্কার উৎপন্ন হবে না, এগুলো না জানলে অবশ্য বিপাশনা কোর্স করলেও আপনি বিপাশনা কি জিনিস এটা তো আসলে বোঝার কোনো কথাও না। এটাই বিপাশনা, আমরা কালকে যেটা মূলত আলোচনা করছি এটাই বিপাশনা। সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, ঠিক তো না উপাসক? শঙ্করা পাচ্ছে বিয়াইয়ানা, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান। এই সংস্কার প্রত্যয়ে কিভাবে বিজ্ঞান হয়? যারা যারা জানবেন প্রত্যেকে বলতে পারবেন, অসুবিধা নেই। বলেন যদি তো বলেন। সংস্কারের কারণে বিজ্ঞান। সংস্কার তো আমরা আসলে সবাই বুঝি, লোকীয় সংস্কার। এখন ওই সংস্কার আর এই সংস্কারের মধ্যে কি পার্থক্য? সংস্কার, লোকীয় সংস্কার হচ্ছে কোন কিছু ডেভেলপ করা, তাই না? আর এখন এই সংস্কার হচ্ছে কি, আমরা যদি কোনো একটা কিছু, কোনো একটা খাবারের জিনিস হোক, কোন একটা লোভনীয় জিনিস হোক, বা আমরা যদি কারো কাছ থেকে মনে আঘাতপ্রাপ্ত হই, তখন ওইটা যথাযথ বিষয়টা যদি অনুভব করতে না পারি, তখন এটা সংস্কারে পরিণত হয়। হ্যাঁ, সুখানুভূতি দুঃখানুভূতি এটাও এভাবে সংস্কারে পরিণত হয়, যেটা যদি আমরা এটা যথাযথ দেখতে না পারি। তাহলে কিভাবে যথাযথ দেখা হয়? সংস্কারের এই যে উৎপত্তি, এই যেমন কোন একটা সুখজনক বিষয় আমার মনে উৎপন্ন হলো, এই সুখজনকটা যে স্থায়ী নয়, এটা এইভাবে যদি আমরা দেখি,
এটা কেন স্থায়ী নয়? সুখের পরে আসলে দুঃখটা, সুখের মধ্যে দুঃখটা লুকায়িত আছে, এটা উৎপন্ন হয়েই সাথে সাথে বিলোপ হয়। এখন আমাদেরকে বলা হচ্ছে কি, যে সুখটা তুমি জেনেছো সেটাকে জানা হিসেবে তুমি দেখো, সেটাকে যদি তুমি আলিঙ্গন করো তাহলে এটা সংস্কারে পরিণত হবে। আর ওইটাই হচ্ছে বিজ্ঞান, ওটা হলেই সেটা বিজ্ঞানে পরিণত হয়। দুঃখটা অনুরূপ, মানে আমি জানি না কতটুকু বুঝতে পারছি হয়তো। হ্যাঁ ঠিক আছে, সুকুমার বাবু বলেন, আরো যারা বলতে চাইবেন তারা সবাই বলতে পারবেন। এগুলো না বললে আমি বুঝবো না যে মানে আপনারা আসলে জিনিসটাকে কিভাবে নিচ্ছেন, এই জন্য। আমরা মানতে আগে থেকে তেমনি জানি সংস্কার মানে চেতনা, অর্থাৎ বিপাক নামরূপ সমষ্টি মানে লৌকিক অকুশলকে চেতনা সংস্কার বলে আর কি বলতে। কুশল এবং অকুশল চেতনাকে সংস্কার বলে। এর মধ্যে আবার চেতনার মধ্যে যেমন ধরেন, অর্থাৎ পূর্ণ অভিসংস্কার চেতনা একটা আছে, আর যেটা আমাদের অর্থাৎ যে দেবমনুষ্য, অর্থাৎ যে দেবমনুষ্যগণের মধ্যে স্কন্ধ তৈরি করে আর কি। আরেকটা হচ্ছে যেমন অপূর্ণ অভিসংস্কার আর কি বানতে অপূর্ণ অভিসংস্কার বা চেতনা, অর্থাৎ অপায় স্কন্ধ তৈরি করে বানতে আর কি। হ্যাঁ, ওইটা পূর্ণ, এটা অপূর্ণ। আরেকটা হচ্ছে যে বানতে ওই চেতনার মধ্যে যেমন ধরেন আনন্দজাবী সংস্কার। হ্যাঁ, তো আনন্দজাবী সংস্কার আমরা জানি বানতে আগে থেকেই, অর্থাৎ ওই অরূপ স্কন্ধ মানে তো তৈরি করে আর কি বানতে, রূপ স্কন্ধ তৈরি করে। এভাবে মোটামুটি অর্থাৎ এই যে চেতনা সৃষ্টি হয় বানতে আর কি, কুশল কুশলের মাধ্যমে। ঠিক আছে, আরো কেউ বলবেন? আমেরিকার উপাসিকা বলবেন? পারতেছি বলতে, কিন্তু বুঝাইতে পারতেছি না আর কি। আচ্ছা ঠিক আছে, উপাসক আমি আরেকবার বলি, যদিত্য বাবু। আপনার উপাসিকা বলবে তো না? উপাসিকা বলেন, কালকেও বলেন না আপনি। প্রশ্নটা সংস্কারের কারণে বিজ্ঞান, সংস্কারের কারণে বিজ্ঞান কিভাবে হয়, বা সংস্কার জিনিসটা কি এই ক্ষেত্রে, সংস্কার বিষয়টা কি, বিজ্ঞান বিষয়টা কি এই ক্ষেত্রে, সংস্কারের প্রত্যয়ে বা সংস্কারের কারণে কিভাবে বিজ্ঞান হয়। সংস্কার বলতে বলতে আমরা তো নরমালি কাজ বুঝি, এখন চিত্তের কাজ। আমরা যখন একটা কাজ করি ওটা চিত্তের একটা অভ্যাস হয়। আর এখানে যে বিজ্ঞান যেটা হয় এটা হচ্ছে যে কোনো একটা কাজের বা কোনো একটা বিষয় নিয়ে যখন চিত্ত গঠিত হয়, যখন বিষয়টা আমরা বুঝতে পারি, বোঝার মতো সক্ষমতা তৈরি হয়, তখন এটা বিজ্ঞান হয়। তো একটা কাজ বা যে কোনো একটা বিষয় নিয়ে বারবার, সেটা মানসিক ভাবে হোক বা শারীরিক ভাবে হোক, করতে করতে একটা অভ্যাস তৈরি হয়। আর এই অভ্যাসগুলো বারবার করার কারণে বারবার বিজ্ঞান তৈরি হয়। তাতে আমি ভালো করে বুঝতে পারতেছিলাম, আমি কালকেও ছিলাম না। কালকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, লাস্টের কয়েক মিনিট এগুলো শুনে ফেলবেন, লাস্টের কয়েকটা মিনিট এগুলো শুনে ফেলবেন। আমি একটু করে বলবো? হ্যাঁ অবশ্যই। বলতে মনে করেন আমরা তো চলার পথে অনেক সময় দেখি অনেক সুন্দর বিল্ডিং, নতুন বিল্ডিং দেখি। এখন যদি সৎ জ্ঞানটা না থাকে তাইলে ওইটাকে আমি মাথার মধ্যে ঢুকাই নিয়ে নেবো, ওইটা অনেক সুন্দর হবে, ওইখানে ভিতরে থাকলে অনেক আরাম হবে, আর ওইখানে অনেক আরামদায়ক হবে। আর যদি আমার সৎ জ্ঞানটা থাকে তাহলে আমি ওইটার থেকে চিন্তা করবো না, এটা বিল্ডিং হলেও নতুন হলেও এটা ধ্বংস হবে। এটা আজকে নতুন, ঠিক আছে, এটা ধীরে ধীরে বঙ্গুরের দিকে যাচ্ছে,
ওইটা কি হবে বানতে? হ্যাঁ, তারপর বলেন। ওইটা বঙ্গুরের দিকে যাবে, ওইটা চিন্তা করে ওইটার প্রতি আর আসক্তি জন্মাবে না। হুম। ওটার প্রতি না আসক্তি না জন্মাইয়ে ওটার প্রতি বিজ্ঞানটা উৎপন্ন হবে, মানে নিজের থেকে এটা অনিত্যটা জন্মাবে, মানে ওটার প্রতি আর আসক্তি জন্মাবে না আর কি। ঠিক আছে, আর কেউ বলতে চাচ্ছেন? রানাবাবু বলবেন? এগুলো বলার কারণ এটাই যে এগুলো এখন যেগুলো জয়দত্তবাবু বলেছেন, সুকুমারবাবু বলেছেন, এগুলো কিন্তু বইয়ে নাই, এগুলো আপনাদের স্ব উপলব্ধি থেকে বলতেছেন। ঠিক আছে, এগুলো বইয়ে পাইছেন এরকম সরাসরি আপনারা? পান নাই। এরকম কি লেখা ছিল? পান নাই। এগুলো আপনাদের স্ব উপলব্ধি। এটা পড়তে পড়তে এই উপলব্ধিগুলো হয়। বুদ্ধির এই প্রকৃত তত্ত্ব সম্পর্কে আমাদের উপলব্ধি হয় যে এটা ক্রমান্বয়ে। এবং আপনাদের কথোপকথন থেকেও আমার কিছু এখানে আবার নতুন করে আপনাদেরকে আরো কিছু করা যায় কিনা, আমার মধ্যে এরকম কিছু এগুলো ভাবনা চিন্তা হ্যাঁ, আপনাদের থেকে একটু বেশি হয়তো আসবে, কারণ আমি সারাক্ষণ এগুলো নিয়েই পড়ে থাকতেছি। আপনারা তো সাংসারিকভাবে থেকেও যে এটা করতেছেন, এটা বিশাল ব্যাপার। পুরো সংসার মাথায় নিয়েও যেগুলো করতেছেন, এগুলো বিশাল ব্যাপার। হ্যাঁ, তো সেজন্য আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা। কালকে যেটুকু আলোচনা করেছি, সংস্কার মানে হচ্ছে যে কি, আমাদের ভবাঙ্গ জগতে, আমাদের চিত্তসন্ততিতে যে বিষয়গুলো ছাপ পড়ে যায় বা গ্রহণ করে ফেলি আমরা সারাদিন অনেক কিছু বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় হয়, নর্মালি কথা অনেক কিছু বিষয়ের সঙ্গে পরিচয় হয়, কিন্তু সব বিষয় কি আমরা মনে রাখি? কিন্তু দেখতেছি যে না, ওই বিষয়টা আমার সারাক্ষণ কাজে লাগবে, সবসময় কাজে লাগবে, তখন ওটাকে আমি 100 বার 200 বার 300 বার আবৃত্তি করে এটাকে মনে ভরাই ফেলতেছি না, আমি মনে রেখে দিচ্ছি না, দিচ্ছি কি? এই চিত্ত যখন একটা বিষয়কে এভাবে সংরক্ষণ করে ফেলবে, সেভ করে ফেলবে, ছবি তুলে ফেলবে, বা খুব রক্ষণাবেক্ষণ করবে, করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে, রেখে দিবে এক কথায়, এটাকে বলা হয় সংস্কার হয়ে গেছে। অবিদ্যার কারণে এই সংস্কারটা হয়ে গেছিল। এখন এই সংস্কার এর কারণে বিজ্ঞান কিভাবে, আমরা 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের কথাই, বিজ্ঞান তো সবগুলোই বিজ্ঞান, কিন্তু শুধুমাত্র এখানে আমরা আলোচনা করব যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের কথা। সুকুমারবাবু মনে পড়ছে এখন না? 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, এই বিজ্ঞান হচ্ছে যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। ওই সংস্কার থেকে আসবে, হ্যাঁ, এই সংস্কার থেকে সব সংস্কার, এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান কিন্তু হতে পারবে না, সবগুলো কিন্তু হতে পারবে না, মানে প্রতিসন্ধি বিজ্ঞান হতে পারে না সবগুলো। এমনি বিজ্ঞান হবে ঠিক আছে, কিন্তু প্রতিসন্ধি বিজ্ঞানের কথাই শুধু আমরা এখানে আলোচনা করব, না হলে এর পরেরটা মিলবে না। এমনি বিজ্ঞান হবে, সবগুলোই বিজ্ঞান, সংস্কার প্রত্যয়ে সবগুলো বিজ্ঞান হচ্ছে, তবে সব বিজ্ঞান হইলেও আমরা শুধুমাত্র 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের কথাই আলোচনা করব। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানগুলো আবৃত্তি করেন সুকুমার বাবু। উপেক্ষা সহগতা সন্তিরণ চিত্ত দুইটা আর কি বানতে? হ্যাঁ, দুইটা। মহাবিভাগ চিত্ত 8টা, কুশলের মহাবিভাগ চিত্ত 8টা। রূপগোচর বিপাক চিত্ত হচ্ছে 4টা। রূপগোচর বিপাক চিত্ত না, রূপগোচর বিপাক চিত্ত 5টা। 5টা, রূপগোচর বিপাক চিত্ত 4টা। এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, 19 প্রকার সংস্কারের কারণে, এই জাতীয় এই কোয়ালিটির সংস্কারের কারণে এরকম 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান তৈরি হয়। জয়িত্তবাবু পুরো ক্লিয়ার হয়ে গেছেন না? হ্যাঁ বন্ধু, কোনো কনফিউশন নেই আর? না বন্ধু, মানে ওই বিজ্ঞান মানে চিত্ত আর কি, এটা ওই জাতীয় চিত্ত গুলো সংরক্ষিত করে ফেলেছি আমরা, সংরক্ষণ করে ফেলেছি। কেন সংরক্ষিত হয়েছে? যে ওই যে
যতক্ষণ এটা জানবো না যে এটা নকল টাকা, ততক্ষণ এটাকে আমি গুচ্ছিত করে রাখবো। যখন জেনে হ্যাঁ। যাবো যে এটা নকল টাকা, এটা তখন ফেলে দেব। না জানলে কিন্তু আমি এটা গুচ্ছিত করে রাখবো। এখন ওই হ্যাঁ। অবিদ্যার কারণে আমি এই সংস্কারটা আমি এটাকে ছাপ করে নিয়েছি। যেমন সারাদিন চলার পথে অনেকগুলো বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় হয়, যেগুলো আমরা মনে করি যে না এটা আমার কোনো কাজে লাগবে না। এটা আমার মনে রাখার কোনো দরকার নাই। আমরা এগুলোকে মনে রাখার চেষ্টাও করি না। এরকম ঘটে না সারাদিন ঘটনা? আর যেগুলো দেখতেছি না এটা আমার প্রয়োজন, মনে রাখা খুব দরকার, এগুলোকে আমরা মনে রাখি। ঠিক সেভাবে এক্ষেত্রেও আপনি যখন আপনার চিত্ত যখন বুঝবে যে বিদ্যা যখন পরিপূর্ণ হবে, তখন সে বুঝবে যে না এগুলো তো সব ভুল জিনিস, মিথ্যা জিনিস। এগুলোকে আমি কেন শুধু যত্ন করব? তখন আর সংস্কার হবে না। আর যখন ভুল জিনিস বুঝবেন না, তখন সংস্কার হবে। এই সংস্কারগুলো হচ্ছে যে সবগুলো এই সংস্কারগুলোর কারণে বিজ্ঞান হয়। এই বিজ্ঞানের মধ্যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান এগুলো নির্দিষ্ট। বলতে হ্যাঁ। সংস্কার সম্পর্কে কাজ অভ্যাস শুনে আসছিলাম, কিন্তু এইভাবে কখনো বুঝে নেই। আজকে ভালো করে বুঝতে পারছি। আমি যদি না বলি আর কি। এখন আমি এটা নিয়ে চিন্তা করতেছি এই বিষয়টা, অবিদ্যা পাচ্ছায় সাংকারা পাচ্ছায় বেয়ানা ইয়ার মধ্যে আলোচনা করেছি। এই কোথায়? অবিদ্যার মধ্যে। তবে প্রথম ক্লাসগুলো যদি আমাদের রেকর্ডিং থাকতো এত ভালো হইতো। হ্যাঁ। আমার থেকে আছে বানতে। না, বুঝার এবং বুঝানোর একটা ব্যস্তম থাকে। তো আজকের এটা আপনার বুঝানোর এটা, তবে মোবাইলের একটা সিম হয়েছে না, তখন তো বানতে আমরা ইয়ে ছিলাম, এখন তো বানতে 3-4 বার পড়ে ফেলছে, বানতে অবশ্যই ডেভেলপ হয়ে গেছে। মানে আগে প্রথম ক্লাস সেভাবে এত গোছানো ভাবে মানে এত আলোচনা তেমন না হলেও প্রথম ক্লাসে আপনি বললে আমরা ভালো করে নিতে পারি নাই আর কি। সেটা প্রথম ক্লাসটা আমার কাছে এখনো মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখনকার ক্লাসের মধ্যে অনেক বিষয় মানে স্কিপ করেও যাচ্ছি ইচ্ছাকৃতভাবেও। হ্যাঁ, তো কিন্তু প্রথম ক্লাসটা অত্যন্ত মানে দরকারি ছিল। এখন বুঝতেছি আর কি এটাও মানে রেকর্ড থাকলে অনেক ভালো ছিল। যাই হোক, দিতে পারতাম আপনাকে, থেকে সিম একটা ইয়া করে আপনাকে দেব আর কি। বলতে চাচ্ছিলাম যে এই বিষয়টা বারবার ক্লাসে আলোচনা করার জন্য, তাহলে আমার সাথে সাথে সবারও হয়তো আবার নতুন করে মানে শিখা হবে। আমরা ওই যে এটা সংস্কার মুখস্থ করব। এটা ওই জায়গাটা মুখস্থ করব আমরা। হ্যাঁ, ওই এটা দাদুর নিদানগুলো আবিজ্জা পাচ্ছায়া সাংকারা পাচ্ছায়া বিয়ায়না এভাবে ব্যাখ্যা সহ আছে। হ্যাঁ, আজকে যেরকম ব্যাখ্যা সহ পড়ছি, যেভাবে সংস্কারটা যেভাবে বলা হয়েছে আপনি যেভাবে বলছেন আপনি, সবসময় এরকম কয়েকবার পড়লে আমরা মুখস্থ হয়ে যাবে। এটা সংস্কার শুধু মুখস্থ হলে হবে না, আমাদের না মুখস্থ না, বোঝা হবে আর কি। এত ভালো করে আমাদের ওটাকে দৈনিক জীবনে অ্যাপ্লাই করতে হবে হালকা হালকা করে। সেটাই হচ্ছে কাজের জানিলে না অ্যাপ্লাই পাশাপাশি বাংলাটা বলে দিলে সবার জন্য একটু ভালো হয় আমার মনে হয়। এগুলো তো বাংলাটা বলতেছেন অনেক সময় মাথায় থাকে না আমাদের, অনেক কিছুই ভুলে যাই। তখন যখন বাংলাটা বলো তখন বুঝতে মানে জিনিসটা আসে আর কি। সুকুমার বাবু একটা কাজ করেন, আপনি প্রতিসন্ধি বিজ্ঞান গুলো একটু করে ভাঙাভাঙি করলে আর একটু আমার মনে হয় বিজ্ঞানটা আরো একটু পরিষ্কার হবে সকলের। এমনি বিজ্ঞান সবগুলো একবার বলে ফেলেন। প্রতিসন্ধি বিজ্ঞানগুলো আছে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানগুলো আছে যে সব বিজ্ঞানগুলো একবার বলে ফেলেন। আমাদের বিজ্ঞান আছে কয়টা টোটাল? 89টা। 89টা? না কি চিত্ত সবগুলো নাকি এটাতে শুধু বিজ্ঞান সবগুলো 89 প্রকার চিত্ত 89টা মানতে এমনি অর্থাৎ ওই লোকোত্তর হিসেবে চিন্তা করতে হলে 121টা আর কি মানতে। লোকোত্তর সঙ্গে এভাবে যোগ করলে গুণ করলে তখন ওখানে মাল কত 29টা আর বাকি 89 টাকা আর কি কত বাকি কয়টা? টোটাল মিলে বিজ্ঞজনের হিসাব মতে চিত্ত সংখ্যা 121। একদম সবগুলো কি এখন বলতাম বলতে টোটাল কথাই বলতে গেলে বিজ্ঞান হচ্ছে যে 121 প্রকার বিজ্ঞান। এই 121 প্রকার বিজ্ঞান থেকে সব বিজ্ঞানের হিসাব এখানে আমরা করব না। আমরা শুধু 19টা বিজ্ঞানের কথাই এখানে আলোচনা করব। বিজ্ঞান বলতে বুঝবো যে
সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান হয়েছে ঠিক আছে, সেটা খুব ভালো কথা। তবে এখান থেকে শুধুমাত্র আমরা 19টা বিষয়ের কথাই আমরা শুধু আলোচনা করব, 19টা বিজ্ঞানের কথা। 19টা বিজ্ঞানের মধ্যে প্রথম 2টা বিজ্ঞান হচ্ছে কি আমার মনে হচ্ছে সামনে যেটা বলতে চাচ্ছে ওখানে বিজ্ঞানটাকে নিয়ে একটু করে ইজি করে বুঝাই দিলে মনে হয় ভালো হয়। উনি এটাও জানতে চাচ্ছেন, হ্যাঁ, কারণ দীর্ঘদিন ক্লাসে ছিলেন সম্ভবত সে কারণে। বিজ্ঞান হচ্ছে যে আমাদের চিত্ত, আমরা যখন ঘুমাই থাকি, আমরা কানে কোনো কিছু একটা শব্দ শুনলে তখন এখানে ভবাঙ্গ চলন শুরু হয়। সেন্সর, আমাদের কানের যে সেন্সর আছে ওই সেন্সরটা আমাদের ভবাঙ্গ জগতের মধ্যে, চিত্ত জগতের যেখানে বাসস্থান অবস্থান, ওই জায়গাতে গিয়ে ও নক করে, সেন্সর এখানে জানায় এখানে কিছু একটা শব্দ আসছে। তখন এখানে একটা কার্যক্রম হয়, এই কার্যক্রমটাকে বলা হয় ভবাঙ্গ চলন। সুকন বাবু ঠিক হচ্ছে কিনা খেয়াল করিয়েন। ভবাঙ্গ চলন, ভবাঙ্গ চলন থেকে ও ওখানে সিদ্ধান্ত নিতে থাকে আমি বের হব না বের হব না। না, এটা ভালো শব্দ হয়েছে, ভালো মানের, বের হওয়া দরকার। বের হওয়ার দরকার যখন ও আস্তে করে বের হওয়ার চিন্তা করবে। এই যে ওই জায়গা থেকে, তার নির্দিষ্ট জায়গা থেকে যখন বের হবে, এটাকে বলা হয় ভবাঙ্গ উপচ্ছেদ। এখনো শব্দ বা কি এটা এখনো কোনো কিছু ব্যাপার না, এমনি সিগন্যাল একটা আসছে যে কোনো জায়গা থেকে, কানের থেকে নইলে নাকের থেকে, নাইলে জিহ্বার থেকে, নাইলে শরীর থেকে, নাইলে মনের থেকে, যে কোনো এক জায়গা থেকে এই পঞ্চদ্বারের, মনেরটা বাদ, পঞ্চদ্বারের যে কোনো একটা জায়গা থেকে সিগন্যাল আসলে ও এরকম করে বের হওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক সময় বের হয়, অনেক সময় বের হয় না, শুধু ভবাঙ্গ চলনের মধ্যে থেকে যায়। তো এখান থেকে যখন বের হয় এটাকে বলা হয় উপচ্ছেদ, ভবাঙ্গ উপচ্ছেদ, ভবাঙ্গ থেকে বের হয়েছে। ভবাঙ্গ উপচ্ছেদ হয়ে কোথায় যায়? পঞ্চদ্বার আবর্তন করে উপচ্ছেদ হয়ে কোথায় কোথায়? চোখের দরজায়, নাইলে কানের দরজায় হতে শুরু করে এই পঞ্চ দরজার মধ্যে যে কোনো একটাতে সে যায়। এটাকে কি বলা হয়? সম্প্রতীচ্য। সম্প্রতীচ্য। ও যখন সে বিনা বাধায় অটোমেটিক শব্দ হোক বা রস হোক বা গন্ধ হোক, যেটাই হবে হোক, ও আপাতত বিনা বাধায় সেটা গ্রহণ করে। এটাতে কোনো বিচার আচার নেই, এমনি গ্রহণ করে ফেলে সে, যেটা হবে হোক, ভালো হোক, খারাপ শব্দ হোক, ভালো শব্দ হোক, গ্রহণ করে। এটা খুব মারাত্মক জায়গা এটা, বুঝছেন? এ বিনা বাধায় গ্রহণ করে ফেলে যে, এটাই হচ্ছে বেশি মারাত্মক। কেন মানুষকে শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে হয়? কেন বিজ্ঞান বিদ্যা লাভ করতে হয়? বুদ্ধ এখানে খুব এত বেশি গভীরতা দিয়েছেন। দেখেন এগুলো অটোমেটিকভাবে, এগুলো আমাদের এগুলো মানে অটোমেটিকভাবে সে প্রবেশ করায় ফেলে যে কাউকে, বুঝছেন? এই সম্প্রতীচ্য এমন ডেঞ্জারাস যে ও বিচার আচার কিছু করবে না, যেটা হবে ও গ্রহণ করে ফেলবে প্রথমে, বুঝছেন? গ্রহণ করে ওখানে যদি বিদ্যা না থাকে আপনার, ও এটা ক্রমান্বয়ে ইয়ে করে ফেলবে, সে নিজের বলে গ্রহণ করে ফেলবে, নিজের সঞ্চয় করে ফেলবে, সংরক্ষণ করে ফেলবে। এই সিস্টেমটা এখানে একটু করে মানে এটা আমি আলোচনা করলাম যে আর কি যারা বুঝতেছেন তাদের জন্য। এই সম্প্রতীচ্যকেও বলা হয় বিজ্ঞান, সম্প্রতীচ্য বিজ্ঞান, এটাও বিজ্ঞান। সম্প্রতীচ্য জিনিসটা কি এখন সমাজবাবু নিশ্চয়ই বুঝতে পারতেছেন। রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পঞ্চ বিষয়, এটা আমাদের এই পঞ্চ দরজার সঙ্গে যখন সংস্পর্শিত হয়, বিনা বাধায় ওদেরকে গ্রহণ করা, এটা সম্প্রতীচ্য বিজ্ঞান। মানে চিত্ত যখন এটাকে এতদূর পর্যন্ত জানতে পারে, এটা এমন, এটা এমন, এটা এমন, এদের আকার প্রকার যখন জানতে পারে, এটাকে বলা হয় সম্প্রতীচ্য বিজ্ঞান। এরপরে হচ্ছে যে সন্তিরণ। সন্তিরণ মানে কি? এটা হ্যাঁ, সন্তিরণ মানে আর কি, অর্থাৎ করবে যে না, এদের সম্প্রতীচ্যের আগে একটা আছে তো,
আরেকটা বিষয় আছে, বিজ্ঞান আছে তো, দ্বিপঞ্চ বিজ্ঞান আছে না? বলছেন তো আপনি দ্বিপঞ্চ দ্বিপঞ্চ বিজ্ঞান, হ্যাঁ হ্যাঁ না সম্প্রতি ইচ্ছার পরে সন্তিরণ বানতে প্রমাণ করবে এর আগে সম্প্রতিচ্ছর আগে কি ছিল? শুধু বিজ্ঞান ছিল। সম্প্রতি ইচ্ছার আগে কি পঞ্চতারাবর্তন, পঞ্চতারাবর্তন বা হ্যাঁ হ্যাঁ পঞ্চতারাবর্তন বিজ্ঞান আর কি, পঞ্চতারাবর্তন চিত্ত আছে না, এটা সম্প্রতিচ্ছর আগে, এটা সম্প্রতিচ্ছর আগে, আগের কথা এটা নাকি না? সম্প্রতির আগে মানতে বিজ্ঞান আর কি, ঠিক আছে তো? সম্প্রতিচ্ছর আগে বিজ্ঞান, এমনি সম্প্রতির আগে মানতে পঞ্চতারাবর্তন চিত্ত, ঠিক আছে? এই পঞ্চতারাবর্তন চিত্তই হচ্ছে যে মূল বিজ্ঞান। হ্যাঁ পঞ্চতারাবর্তন চিত্তই হচ্ছে যে মূল বিজ্ঞান। হ্যাঁ ওই মূল বিজ্ঞানে অতটুকু জানবে শুধু, এ যদি শব্দ বিজ্ঞান হয় এটা কানের থেকে আসছে, এদূর পর্যন্ত সে জানে, ঠিক আছে? এটা যদি রস দিয়ে আসে এটা জিহ্বা বিজ্ঞান, রস দিয়ে আসছে। এটা যদি চোখ দিয়ে আসে এটা চক্ষু বিজ্ঞান। তারপরে এটা যদি স্পর্শ দিয়ে আসে পুঠাব বিজ্ঞান, স্পর্শ বিজ্ঞান। শেষ তো না এই পঞ্চবিজ্ঞান এভাবে। তাহলে বিজ্ঞানের পরে ও বিনা বাধাই ওগুলোকে রিসিভ করে, এটা হচ্ছে সম্প্রতিচ্ছ। এবার আসতেছে যে হ্যাঁ এই সম্প্রতিচ্ছর পরে হচ্ছে যে সন্তিরণ। সন্তিরণ মানে হচ্ছে যে ওগুলো বাছাবাছি করবে, এটা ভালো না খারাপ, নিব না নিতাম না, বা এটা কোন দিকে আমি ব্যবহার করব, কিরকম করব না করব, এগুলো নিয়ে একটা বাছাবাছি কাউন্টিং করে, এ জাতীয় তো সন্তিরণের এটা আসতেছে যে মনে হয় ওটা আগে প্রমাণ করে ফেলবে, প্রমাণ করার পরে নেব কি নেব না তখন আসবে যে মনে হয় তাদের যে ব্যবস্থাপনা আর কি। না ব্যবস্থাপনা একটু পরে, হ্যাঁ নেব কি নেব না হচ্ছে যে ব্যবস্থাপনা। সন্তিরণ কি সন্তিরণ মানে তো যে একদম প্রমাণ করবে আর কি বানতে, মানে এটা যে চোখের, এটা যে এটা যে চোখের, চোখ দিয়ে আসছে, হ্যাঁ এটা একদম প্রথমে চোখ দিয়ে গ্রহণ করছে তো, হ্যাঁ গ্রহণ করার পরে যখন একদম মানে এটাই জিনিস, এটা ফুল অথবা এটা ফল, এটাই ফল, একদম মানে এটাকে চিহ্নিত করা, চিহ্নিত করা, সংজ্ঞায়িত করা বা চিহ্নিত করা, হ্যাঁ এই সংজ্ঞায়িত করাকে বলা হয়, এটা মানে এটা গানের শব্দ, এটা এই রূপটা হচ্ছে যে এটা ফুলের রূপ, এটা গরুর রূপ, এটা মানুষের রূপ, ওভাবে চিহ্নিত করা হচ্ছে যে সম্প্রতিচ্ছ সন্তিরণের কার্যক্রম, সন্তিরণের কার্যক্রম, এইটাকে বলা হয় সন্তিরণ বিজ্ঞান। তারপরে সন্তিরণ বিজ্ঞান ব্যবস্থাপন, হ্যাঁ এটাকে দিয়ে আমি এই ফুলটা কি করব, এটা খাবো নাকি এটা সাজাবো, এই যে একটা ব্যবস্থা নেয় চিত্ত। যেমন গরু হইলে ও বলবে যে এটা খাবার জিনিস খাবো, আমরা মানুষ হইলে না এটাকে আমি বুদ্ধকে পূজা করব অথবা আমার প্রেমিকাকে দেব, হ্যাঁ একটা না একটা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণ করার সময়ের যে চিত্তটা ওটাকে বলা হয় ব্যবস্থাপন, সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম। ব্যবস্থাপনার পরে আসতেছে যে কি জবন। এই জবনক্ষণেই হচ্ছে যে মূলত মূল কার্যক্রম চিত্তের, ও চিত্তকে সক্রিয় অবস্থা বলা হয়। এতক্ষণ এগুলোও সক্রিয় না হলে ওখান থেকে বের হয়ে আসতো না, ওটা এক পর্যায়ে সক্রিয়, এটাকে মূল সক্রিয় অবস্থা বলা হয়, কার্যকরী অবস্থা বলা হয় জবনের জায়গাটাকে। এখানে লোভ দেশ মোহ জড়াইতে পারে যদি অবিদ্যা থাকে, আবার অলোপদেশ অমোহ জড়াইতে পারে যদি বিদ্যা থাকে। জ্ঞান থাকলে এখানে অলোপদেশ অমোহ জন্মাবে, আর জ্ঞান না থাকলে লোভ দেশ মোহ জন্মিয়ে ও এটাকে সংস্কার বানাবে। আমরা যে সংস্কার বলতেছি অবিদ্যার প্রতি সংস্কার, এখানে সংস্কারগুলো বানানো হয়, এটাই সংস্কার কারখানা, সংস্কার তৈরির কারখানা। ওইখানে আমাদের মূলত প্রতিসন্ধি বিজ্ঞানগুলো জবনের জায়গাটা কারখানা, এটা জবন বিজ্ঞান, এটা হচ্ছে যে জবন বিজ্ঞান। আর এর আগেরটা কি ছিল যে ব্যবস্থাপন বিজ্ঞান, এটা হচ্ছে যে জবন বিজ্ঞান। তারপর জবন বিজ্ঞানের পরে হচ্ছে যে তদালম্বন বিজ্ঞান। এই জবন কার্যক্রম আবার 7 বার পর্যন্ত সর্বোচ্চ সম্পাদিত হয়, একবারেও শেষ হতে পারে, 2 বারেও শেষ হতে পারে জবনের কার্যক্রম, 3 বারেও হতে পারে, 4 বারও হতে পারে। 4 বার বলতে কি এগুলো চিত্তক্ষণ আছে,
খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা চিত্তের, ন্যানোসেকেন্ড থেকেও আরো খুব কম সময়ের ব্যবধানে এগুলো পরিবর্তিত হয়ে যায়। এটা যথাযথ কিভাবে একটা বাক্য ছিলেন যে একবার উদাহরণটা কত স্বল্প সময়ে যে এই যবনের কার্যক্রম সহ একটা চিত্তের। আমি না, এটা আমরা এর মধ্যে পাইছি আর কি, বুদ্ধ বলেছেন যে আমাদের চিত্ত নাকি এক পলকে 1,00,000,000,000 বার জপিত হয়, জপিত হতে পারে, মানে জপিত মানে ইয়া করা ওইভাবে ও এত দ্রুত গতিতে ওর পক্ষে সম্ভব, কিন্তু এটাকে আমরা করতে পারি, এতগুলো না করে একটা চিত্তও বানিয়ে রাখতে পারি। এটা মানুষের দ্বারা সম্ভব, প্রচেষ্টার দ্বারা এটা সম্ভব। আচ্ছা, তো ওই যবন কার্যক্রম কোন জায়গাতে গেলে কত জন্ম পর্যন্ত ফল পেতে হয় এগুলোও আমরা পড়ে আসছি, এগুলো এটাকে এই কার্যক্রমটাকে বলা হয় মূলত যবন বিজ্ঞান। যবন বিজ্ঞানের পরে হচ্ছে যে তদালম্বন বিজ্ঞান, তদালম্বন বিজ্ঞানের পরে আবার ভবাঙ্গ বিজ্ঞান, ভবাঙ্গ বিজ্ঞান সেটাকেও বলা যায়। কেন? কারণ সেখানেও মূল বিজ্ঞানটা রয়েছে। মূল বিজ্ঞান কি আমরা আলোচনা করছিলাম সুকন বাবু? মৌলিক বিজ্ঞান। বিজ্ঞান কখনো মৌলিক হয় না, তথাপি আমরা এমনি বোঝানোর স্বার্থে মৌলিক বিজ্ঞান বা মূল বিজ্ঞান এটা কি, যদি তো আমরা মৌলিক বিজ্ঞান হতে পারে না কেন, বিজ্ঞান মৌলিক হতে পারে না কেন? বলেন। এখানে একক কোনো বিষয় নেই, সেজন্য সবগুলো একটার সাথে একটা জোড়া লেগে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা যে চৈতসিক পড়েছি, কোন চৈতসিক কি মৌলিক আছে? যদিও বা 52টাকে আমরা আলাদা আলাদা করে পড়েছি, কোন চৈতসিক কি মৌলিক আছে? হ্যাঁ, একটা এগুলো আপনি লোভ, একটা চৈতসিক, কিন্তু এই লোভ পর্যন্ত উৎপন্ন হওয়ার জন্য অনেক বিষয়ের সমন্বয়ের হাত ধরে সে লোভ পর্যন্ত আসতে পেরেছে, লোভ পর্যন্ত ও রূপ দেখায়। সেই ভিত্তি করে, সেই হেতু করে এই চৈতসিকগুলোও যৌগিক, কোনোটা মৌলিক না। যেহেতু চৈতসিকই যৌগিক জিনিস আর চৈতসিকের সমন্বয়ে গঠিত বিজ্ঞান, সেটা কিভাবে মৌলিক হবে? তারপরে আমরা এমনি কথার কথা বলি যে মৌলিক বিজ্ঞান। হ্যাঁ, তো এই মৌলিক বিজ্ঞান কাকে বলে সুকুমার বাবু বলেন? সর্বচিত্ত সাধারণ চৈতসিক হচ্ছে যে মৌলিক বিজ্ঞান, এটা খুব মনে রাখবেন। সর্বচিত্ত সাধারণ চৈতসিক কি কি এটা আবৃত্তি করেন। উপাসিকা পারলে বলেন। স্পর্শ, বেদনা, সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো। আচ্ছা, স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, জীবিত ইন্দ্রিয়, মনস্কার, একাগ্রতা, এগুলো আর কি। আচ্ছা, এই স্পর্শ সম্পর্কে মনে আছে কি ঠিকঠাক মতো? স্পর্শ মানিত বানতে একটা টাচ আর কি। হ্যাঁ, মানে ওই স্পর্শ হয় আর কি, যেমন কোনো কিছুর সাথে, যে কোনো কিছুর সাথে, মানে তাদের যে চোখের সাথে রূপের স্পর্শ। তো ওই অর্থাৎ 6টা বিষয়ের সঙ্গে 6 আভ্যন্তরীণ দরজার সংস্পর্শই হচ্ছে যে মূলত স্পর্শ। ধর্মের সঙ্গে মনের স্পর্শ, চোখের সঙ্গে রূপের স্পর্শ, কানের সঙ্গে শব্দের স্পর্শ, এই স্পর্শ নামক একটা চৈতসিক আছে। তারপরে আরো বেদনা, আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে বেদনা আছে, 3 প্রকারের বেদনার যে কোনো একটা বেদনা অবশ্যই থাকবে। তারপরে সংজ্ঞা, ওই যে সংজ্ঞায়িত বলতে কি সম্প্রতীচ্যের অবস্থাটা, এটা সম্প্রতীচ্যে না, সন্তিরণের
অবস্থা হচ্ছে যে সংজ্ঞা, এদিকে আমরা আলোচনা করছি যে বুঝছেন, এই যে সংজ্ঞা, এটা সংজ্ঞায়িত করার ক্ষমতা, সংগত মানে চিহ্নিত করা না, হ্যাঁ চিহ্নিত করা, এই চিহ্নিত করার ক্ষমতায়নটা আমাদের এই চিত্ত সন্ততির সঙ্গে এটা অ্যাটাচ ভাবে থাকে, মূল বিজ্ঞানের সঙ্গে, বুঝছেন? এটা অটোমেটিক ভাবে সেখানে আছে, সেখানে থাকলেও এটা তখন তার কার্যক্ষমতা গুটিয়ে রাখে আর কি। আপনারা হয়তো বলতে পারেন এটা তো সন্তিরণে আসলে তখন না এটাকে দেখতেছি যে এটাকে আমরা প্রমাণ করতে পারতেছি, কিন্তু এর আগেও সেটা আছে, সুপ্তভাবে আছে। যেমন আমরা ঘুমাইলে ও বাঁচিয়ে আছি না মরে আছি আমরা তো জানি না, কিন্তু যখন সেন্সরগুলোতে আমাদের সিগন্যাল পাঠায় তখন আমরা আবার জেগে উঠতেছি যে তার মানে ওটার কার্যক্রম ও অক্ষুণ্ণভাবে রেখেছে, যখন প্রয়োজন পড়ে তখন সে বের হয়ে যায়। স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা। চেতনা মানে কি? ওই যে চেতন থাকা আর কি, এই যে সেন্সরগুলোতে যেভাবে আমাদেরকে জাগায় তুলে ফেলে আমাদের ভবাঙ্গ জগৎ থেকে, আবার যে চিত্তকে ও সজাগ করে তোলে, হ্যাঁ চেতনা। সবকিছুতেই যে আমাদের একটা চেতনশীল অবস্থা আর কি, এটা নিয়ে তো আমরা পড়ছি ভালো করে না, চেতনা। তারপরে কি? একাগ্রতা। একাগ্রতা, একাগ্রতা মানে কি? না, একাগ্রতা মানে কি? এটা চিত্তের সমাধি অবস্থা আর কি, একাগ্রতা যখন পরিপূর্ণ প্রাপ্ত হয় আর কি, চিত্তের সমাধি মানে একটা জায়গার মধ্যে ও মানে মনোনিবেশ করার মতো ক্ষমতা, মনস্বীকার করা, মনস্বীকার বা মনোযোগ, একাগ্রতা। হ্যাঁ, এটাও সেখানে আবার আমি কোথায় মনোযোগ দেখলাম, সেখানে ওটার মতো করে সুপ্তভাবে সেখানে অবস্থান করে। তারপরে জীবিতেন্দ্রিয়তে চিত্তের জীবনী শক্তি, বারবার এই কার্যক্রমগুলো এটা থেকে এটা এগুলো সব পরিচালিত করার জন্য একটা শক্তি প্রয়োজন হয়। আমরা এই শক্তিটাকে নানানভাবে উদাহরণ করেছি, ওই শক্তিটা কিরকম বা কি। হ্যাঁ, ওই চিত্তের যে একটা শক্তি, একটা প্রবাহ শক্তি, চালনা করার শক্তি, ওই শক্তিটাকেই বলা হয় জীবিতেন্দ্রিয়। যে শক্তিটার বলে এই জন্ম থেকে ওই জন্মে ট্রান্সফার করে দিতে আমাদেরকে পারতেছে, এই চিত্ত থেকে ওই চিত্ত যেভাবে ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক একইভাবে এই জন্মান্তর থেকে অন্য জন্মান্তরে আমাদেরকে ট্রান্সফার করে দেওয়ার মতো ক্ষমতা এই জীবিতেন্দ্রিয়ের আছে। তবে এরা প্রত্যেকেই, এই বাকি 6 জনের সাহায্য ছাড়া এরা প্রত্যেকেই অচল। এরা সবসময় একজোট করে থাকে, একজোট করে যতক্ষণ থাকবে এদের কার্যক্রম চলে। এরা বিচ্ছিন্ন হয়ে গেলে এদের আর কার্যক্রম আর নাই, কার্যক্রম বন্ধ। মূল বিজ্ঞান হচ্ছে যে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই কেন্দ্রঘর, কেন্দ্রিত অবস্থা, একযুক্ত অবস্থায় হচ্ছে মূল বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান। এটা স্বচ্ছ, এটা পরিষ্কার, এটাতে কোনো রকমের কি নাই, কোনো ঝামেলা নাই, একদম পরিষ্কার পিওর পানি, শুধু H2O যদি হয়, অন্য কিছু নাই আর, H2O-র সঙ্গে আর কোনো কিছু নাই আর, বুঝছেন? তো এটা কিরকম দেখা যায়? এটার কোনো কালার আছে? কোনো কালার নাই। এটাতে আপনি যেখানে রাখবেন সেখানে কালার হবে, যে অন্য কিছু মিশাইলে তখন এটা কালার হবে, কিন্তু মূলত H2O-র মধ্যে কোনো কালার নাই, এটা কালারহীন সম্পূর্ণ। হ্যাঁ, ঠিক একইভাবে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যে বিজ্ঞান, ওটাতেও কোনো রকমের কালারিং অবস্থা নাই। এটা যখনই পঞ্চদ্বার আবর্তনে গেল, এটা বারবার ওর নামও পাল্টাচ্ছে, রূপও পাল্টাচ্ছে, ওর সমস্ত কিছু ও পাল্টায় নিচ্ছে ক্রমান্বয়ে। হ্যাঁ, তো ও তখন প্রত্যেকটা জায়গাতে গিয়ে, এখানে গেলে বিজ্ঞান হলো, এখানে গিয়ে সম্প্রতীচ্য, সন্তিরণ, এভাবে ঘুরে 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 এই বিষয়টা হলো। উপাসক সমঞ্জয়বাবু, আপনার জন্য এগুলো আলোচনা করছি আমরা, এগুলো তো ইয়ে করছিলাম অনেক সুন্দরভাবে। আসলে বই থেকে হ্যাঁ পড়তে গেলেই এগুলো মানে ইয়ে করা যায় আর কি, প্রত্যেকটা লাইন বাই আলোচনা করলে তখন। যাই হোক, আপনার জন্য আমরা আলোচনা করাতে আমরা একটু সমৃদ্ধ হয়েছি। অনেক বিষয় এগুলো
জানা থাকলেও বুঝে থাকলেও কিভাবে বলবো ওরকম উদাহরণ না আসলে ইয়ে করা যায় না। আর বুদ্ধ ধর্ম ব্যাখ্যা করার মধ্যে দেখতেছি যে প্রত্যেকটা জায়গায় সূত্রপিটক পুরো ব্যাপী, সব উদাহরণ দিয়েই ভরপুর। প্রত্যেকটা বিষয়ের জন্য বুদ্ধ উদাহরণ প্রদান করেছেন। শুধু বুদ্ধ উদাহরণ প্রদান করেছেন তা কিন্তু না, বিভিন্ন ভিক্ষু সংঘ বড় বড় ভান্তেদেরকেও দেখতেছি যে পুরো ত্রিপিটক ব্যাপী ওনারা উদাহরণ প্রদান করে করে জিনিসগুলোকে বুঝিয়েছেন। আমরা মিলিন্দ প্রশ্ন পড়লেও দেখবো যে এখানে উদাহরণ দিয়ে রাজাকে বুঝিয়েছেন সবসময়, না? প্রত্যেকটা কিছু এরকম উদাহরণ ছাড়া এগুলোকে মানুষের কাছে উপস্থাপন করা বড় কঠিন বিষয়। নেওয়া যাবে না বলতে না বাতে হ্যাঁ বাতে আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে যে এই আমরা তো সংস্কার সম্পর্কে এখন পড়ছি বা বলছেন আপনি, মানে আমাদের চিত্ত যখন বারবার কোনো একটা বিষয় ভাবে বা ওটা গ্রহণ করে নেয় আর কি মনে মনে, তখন এটা সংস্কার তৈরি করে। তো এখন এখানে ওই যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের কথা বলা হচ্ছে, ওই সংস্কারের কারণে যেগুলো ছাপ ফেলে ওগুলোই কি প্রতিসন্ধি বিজ্ঞান? হ্যাঁ, অর্থাৎ এই যে আমি এখানে যখন জায়গায় গিয়ে আমি বিজ্ঞান বানাইলাম, এখানে 121 প্রকার পর্যন্ত বিজ্ঞান সম্পাদিত হতে পারে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাতে গিয়ে এই জায়গার আগেও কিছু বিজ্ঞানের কথা আমরা পাচ্ছি, মানে যেগুলো যখন পর্যন্ত আসেও নাই এরকম জায়গা, যেমন ইয়া থেকে 2 সম্প্রতিষ্ঠ চিত্ত, 2টা সম্প্রতিষ্ঠ চিত্ত কুশলের এবং অকুশলের, ওগুলোও এই প্রতিসন্ধি বিজ্ঞানের অন্তর্গত, বুঝছেন? ওখান থেকে 2টা, এটা কিন্তু যখন পর্যন্ত আসে নাই, তথাপিও ওরা এই প্রতিসন্ধি 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান এর মধ্যে গণ্য। তার মানে ওরা জন্ম দিতে পারে, জন্মান্তর করাইতে পারে, এরকম 2টা আছে চিত্ত, বুঝছেন? একটা চিত্ত দিয়ে শুধু চারি উপায়ে যায়, চারি উপায়ে যাওয়ার, যেটা অকুশল সন্তিরণ, অকুশলের একটা সন্তিরণ চিত্ত আছে না, ওই চিত্তের মাধ্যমে শুধুমাত্র চারি উপায়েই জন্মান্তর হয়। আরেকটা অকুশলের সন্তিরণ কি একটা? হ্যাঁ, অকুশল সন্তিরণ একটা। অকুশলের একটা তো। আর হ্যাঁ হ্যাঁ একটা। কুশলের একটা সন্তিরণ চিত্ত আছে। কুশলের সন্তিরণ চিত্ত দিয়ে মানুষ জন্ম হতে পারে, দেব জন্ম হতে পারে না, শুধুমাত্র মানুষ জন্ম পর্যন্ত সীমাবদ্ধ। তবে এই মানুষগুলো কখনো কি হয় না, নাইলে তার চোখ থাকবে না, অথবা একটা চোখ থাকবে, নাইলে তার হাত থাকবে না, পা থাকবে না, অথবা মাথা ইন্দি টেমা খুললে, অথবা গেঁড়ি রোগ টেরা, এরকম এ জাতীয় নানান ধরনের বিকৃত কিছু মানুষ আমরা দেখতে পাই। এইটা সন্তিরণ চিত্ত নিয়ে যারা জন্মগ্রহণ করবে, কুশল সন্তিরণ চিত্ত নিয়ে যারা জন্মগ্রহণ করবে, তারা এভাবে বিকলাঙ্গ হয়ে জন্ম থেকেই তারা বিকলাঙ্গ থাকবে। এই বিকলাঙ্গ জন্ম এটা দিয়েও হয়, আবার এটা ছাড়াও বিকলাঙ্গ হওয়ার সুযোগ আরো আছে। কোন 2টা চিত্ত? কুশলেরও লাস্টের 2টা চিত্ত আছে। উপাসক সুকুমার বাবু এগুলো একটু আবৃত্তি করেন তো। কুশলের কি মহাকুশলের বানতে? হ্যাঁ, এরকম অহেতুক ভাবে জন্ম হওয়া যায়, মহাকুশলেরও 2টা চিত্ত আছে। উপেক্ষা সহগত না বানতে? উপেক্ষা সহগত, জ্ঞান বিপ্রযুক্ত, অসংস্কারিক এবং সসংস্কারিক, এই 2টা চিত্ততে কিন্তু দ্বিহেতুকতা আছে, দ্বিহেতুকতা আছে, কিন্তু দ্বিহেতুকতা থাকলেও অহেতুক ভাবেও জন্ম হওয়ার সম্ভাবনা আছে। কেন, কিভাবে বলছিলাম যে ওই যে কাউন্টিং হিসাবে যদি গণনা করেন পয়েন্ট আর কি, এটার মধ্যে পয়েন্ট একদম কম যেগুলোতে, এগুলোও অনেক সময় অহেতুকভাবে জন্মগ্রহণ করে। তাহলে এই 3টা চিত্ত খুব ভয়ঙ্কর। মানুষ এভাবে মানে জন্মগ্রহণ করা, এটাও মানে এক হিসাবে ইয়া থেকে কম না, ভয়াবহতা, দুঃখজনক। পুণ্যের কারণে আসছে বানতে, এখানে সবাই পুণ্য করছে, কিন্তু ওই যে ওর ইয়েটা, গভীরতাটা, পুণ্যের গভীরতা নাই, হালকা ছিল, সে কারণে ছিল।
ওই যে একটা ধানের চোবার কথা বলা হয়েছিল যে হ্যাঁ চোবা ধান ফেলে দিলে ওখান তো গাছের ইয়ে উঠে যায় অনেক সময়, উঠে যাইলেও হয়ে যায়, হ্যাঁ ও কিন্তু ধান ধরার মতো ক্ষমতা থাকে না ওর, থাকে থাকে না থাকে না। অনেক সময়, থাকে না বলতে, হ্যাঁ, হ্যাঁ ধান ও ধরার গাছ উঠে আর কি, হ্যাঁ। এমনি গাছ উঠে কিন্তু ধান ধরার ক্ষমতা থাকে না। যাই হোক, আমরা কতদূর পর্যন্ত আলোচনা করছিলাম যে প্রতিসন্ধি বিজ্ঞান। তাইলে এই যে পুরো সবগুলোই হচ্ছে যে এগুলো বিজ্ঞান, হ্যাঁ, এখান থেকে তারপরে অকুশল বিজ্ঞান হইল, কুশল বিজ্ঞান হইল, রূপবচর বিজ্ঞান হইল, অরূপবচর বিজ্ঞান হইল, লোকোত্তর বিজ্ঞান হইল, সব বিজ্ঞান হয়েছে। এই বিজ্ঞান থেকে বাছাইকৃতভাবে 19টা বিজ্ঞান নেব আমরা। কি কি সেগুলো? সম্প্রতিচ্ছ 2, সন্তিরণ 2 এবং মহাকৌশলের মহাবিভাগ চিত্ত আর কি বলতে, হ্যাঁ, মহাকৌশলের 8 মহাবিভাগ চিত্ত, তারপরে লোকোত্তরের অরূপবচরের 4টা আর রূপবচরের 5টা, টোটাল মিলে 19টা। আচ্ছা, লোকোত্তরের যে নির্বাণের আগ পর্যন্ত যেগুলো আছে এগুলোকে কিভাবে হিসাব করেছেন সুকুমার বাবু? অর্থাৎ আমরা যে শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, ওই চিত্তগুলো তো জন্ম হয়, ওগুলোকে কিভাবে ফেললেন? এগুলো মহাবিভাগ চিত্তের মানতে। কোন মহাবিভাগ চিত্তে? ওই আর কি মহাকুশল চিত্তের মহাবিভাগ চিত্ত আর কি। সে কানিও হতে পারে অথবা রূপবচরীয় হতে পারে। ওনারা অরূপবচরে গিয়ে জন্মগ্রহণ করেন না। এটা মানে যখনই শ্রোতাপত্তি মার্গলাভ হইতে শুরু করে অনাগামী পর্যন্ত ওনারা অরূপবচরে যান না। যে সিস্টেম নাই আর কি, ধর্মতা, এটাও ধর্মতা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, শ্রোতাপত্তি থেকে অনাগামী পর্যন্ত এরা অরূপবচরে সারিয়ে বয়ে যেমন যায় না, আবার অরূপবচরেও যায় না, আবার অসঙ্গ সত্য লোকেও যায় না। এটা ধর্মতা, এটা মনে রাখতে হবে, এটা সিস্টেম আর কি। তারপরে তাইলে এই প্রতিসন্ধি বিজ্ঞান হইল, আমরা দেখলাম এখন ব্যয়না পাচ্ছেয়া নাম আর রূপ, এই বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ কিভাবে হয়, এটা আজকে আলোচনা শেষ হবে, না হলে বাকিটা কালকে করবেন আর কি। 10 মিনিট আছে তো। উপাসিকা বলেন তো, এই নাম বিজ্ঞানের প্রত্যয়ে কিভাবে নাম রূপ হয়? বান্তে এই বিজ্ঞানগুলো যেহেতু জন্ম দেওয়ার মতো শক্তি রাখে, তো এগুলো যখন জন্ম নেয় তখন নাম রূপ তৈরি হয়। আমরা যখন প্রতিসন্ধি গ্রহণ করি, ওই প্রতিসন্ধির মধ্যে নাম রূপ তৈরি হয়। বলেন যাদিত্যবাবু, বলেন সুকুমার বাবু, বলেন আরো যারা যারা বলতে চাচ্ছেন বলেন। আমরা এই জানলাম না 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। প্রতিসন্ধি হলে তো নামরূপ হবে। প্রতিসন্ধি হলে তো নামরূপ হবে, সেটা যে প্রাণী হোক না কেন, মানুষ হলেও নামরূপ হবে। না, এটা তো আমরা এর কথা বলছি, অবশ্যই নামরূপ হবে। হ্যাঁ, বলেন সুকুমার বাবু, বলেন। বানতে যে আমরা উপরোক্ত মানে যে উপরে 3টা যে আলোচনা করে আসছি, হ্যাঁ, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, এই 3টির সমন্বয়ে বানতে অর্থাৎ যে দেহমন তৈরি হয় আর কি। অর্থাৎ দেহমন মানে তো নামরূপ তৈরি হয়। এখানে বানতে যে আমাদের দেহটা হচ্ছে যে রূপ এবং মনটা হচ্ছে যে নাম। তো অর্থাৎ প্রতিসন্ধিক্ষণে যখন অর্থাৎ কি বলতাম, অর্থাৎ প্রতিসন্ধিক্ষণে মানে অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কারের কারণ অর্থাৎ বা চিত্ত বা চৈতসিক আর কি, বা অন্য প্রকার চৈতসিক, এবং অর্থাৎ যে কর্মজ রূপ কলাপ মানতে যে উৎপন্ন হয় বানতে, এই কর্মজ রূপ কলাপ উৎপন্ন হওয়ার পরে প্রতিসন্ধি বিজ্ঞানের সাথে উক্ত মান্যতাতে যে নাম রূপের সমষ্টি সৃষ্টি হয় বা চিত্ত চৈতসিক। হ্যাঁ,
অর্থাৎ এভাবে মানে অর্থাৎ যে নাম রূপ উৎপন্ন হয়। জানি না তো কতটুকু ঠিক বুঝতে আছে। পারছি আর কি। জানতে হ্যাঁ আমাদের প্রতিসন্ধি বিজ্ঞান যখন হয় প্রথম চিত্তের পরে যখন আমাদের এটা কি বলা হয় ভবাঙ্গে যখন এটা কি আবর্ত ভুলে গেলাম এটা কি চিত্ত, ওটা হওয়ার পরে যখন প্রথমে আমাদের ওইখানে নাম সৃষ্টি হয়, এই যে বেদনা সংজ্ঞা সংস্কার, বেদনা সংজ্ঞা সংস্কার, তখন বিজ্ঞান হয়তো এই করে না, পরপরই আস্তে আস্তে এটা সৃষ্টি হওয়ার পরে আমাদের রূপ সৃষ্টি হয় ইয়ের মধ্যে আর কি, বাবা ইয়ের মধ্যে পঞ্চস্কন্ধ হ্যাঁ হ্যাঁ পঞ্চস্কন্ধ এখান থেকে আসে আর কি। তো এইভাবেই পরিপূর্ণতা লাভ করে যখন এটা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগে নামরূপটা চলে আসে, নামরূপটা চলে আসে ভূমিষ্ঠ হওয়ার আগেই। এখানে নাম হলো চারটা, বেদনা সংজ্ঞা সংস্কার আর রূপ বিজ্ঞানে পঞ্চস্কন্ধ আর কি। ঠিক আছে, আপনারা বুঝছেন। ওইটা কি বলছিলাম যে কি চিত্ত চতুর্চিতের পরে যেটা প্রথম চিত্ত গ্রহণ করে, তারপরে একটা কি ছিল নিকন্তি, ভব নিকন্তি, হ্যাঁ ওইটা বলে গেছি, যেটাকে আমরা বলি যে ভব, ওই যে উপাদানা পাচ্চাইয়া ভাব বলি না আমরা, এই উপাদানের প্রত্যয়ে ভব, ভব মানে হচ্ছে যে ওই এই জন্ম বীজগুলো, হ্যাঁ জন্মের বীজগুলো, এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান আর কি। হ্যাঁ এটাকে আমরা ভব বলি। ওই ভবে এই বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিভাবে আমরা মনুষ্যলোকের কথাই শুধু আলোচনা করছিলাম এখানে, না? যখনই চ্যুত হবে মনুষ্যলোকে যদি যায়, তখনই সঙ্গে সঙ্গে এই চিত্তের এমন এক ক্ষমতা, এই ভবের এমন এক ক্ষমতা ও প্রতিসন্ধি বিজ্ঞান আকারে, চ্যুতি বিজ্ঞান আকারে এখান থেকে কেটে পড়ে, এখান থেকে ঝরে পড়ে ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে সে প্রতিসন্ধি বিজ্ঞান নাম ধারণ করে। আর এই প্রতিসন্ধি বিজ্ঞান একটা ছোট্ট একটা রূপখণ্ডকে, ওটাকে আমরা কি বলছি, কর্মজ রূপ। ওই ভব শক্তির কারণে, ওই কর্মশক্তির কারণে, ওই চিত্ত শক্তির কারণে বলুন, যেভাবেই বলুন না কেন, বুঝলে হয়েছে মূল বিষয়টা। এটাতে এমন একটা শক্তি আছে, ওই শক্তির কারণে ছোট্ট একটা রূপখণ্ডের সঙ্গে সে জড়িত হয়ে যায়। আমরা যেভাবে মাতৃগর্ভে প্রবেশ করি, খুব অতি সূক্ষ্ম, এই সূক্ষ্ম অবস্থাকে আপনার ইয়া দিয়েও দেখা মানে সম্ভব না। এটা এত সূক্ষ্ম যে, হ্যাঁ অত ছোট একটা রূপখণ্ড নিয়ে এসে প্রথমে ওখানে জন্মগ্রহণ করে ফেলে। সেখান থেকেই তার শুরু হয় জীবন যুদ্ধ। এখান থেকে যুদ্ধ কিন্তু চলতে থাকে। হ্যাঁ এখান থেকে বাঁচা, ওহ কত যে ডেঞ্জারাস ব্যাপার, এগুলো কখনো ভাবলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কিরকম যুদ্ধের মধ্য দিয়ে যে আমরা আমাদের ওই থেকে আমরা বেঁচে থাকি, মানে কতটুকু ভাগ্য, কতটুকু পুণ্য থাকলে এত হাজার প্রাণের মধ্যে, এত লক্ষ প্রাণের মধ্যে একটা প্রাণী বেঁচে যাওয়া। মনুষ্যলোকে তো অধিকাংশই একটা মাত্র বাচ্চা হয় না, অধিকাংশই, দুইটা তো এগুলো খুব কম। তো এখানে থেকেই আমাদের এই যুদ্ধ বিগ্রহ করতে 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 এখানে আমরা চলতে থাকি। তারপরে এই কর্মজ কারণে এটা পেয়েছি আমি, পাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে যখন পাই, আবার সেখানে নতুন করে আমার বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এগুলো প্রতি মুহূর্তে, ওটা ছিল একরকম, আবার এটা নতুন করে আবারও গঠন করতেছে। এই দুইয়ের সমন্বয়ে আবার এই নামরূপ সৃষ্টি, এবার এই নামরূপের প্রতি ক্ষণে 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 উৎপন্ন হওয়া শুরু করেছে ভবনিকন্তির পর থেকে আর কি, না? ভবনিকন্তির পর থেকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে নামরূপ উৎপন্ন করে চলেছে। একটা নামরূপ এখানে তো হলোই, সে পরবর্তীতে এটা আবার কন্টিনিউ নামরূপ উৎপন্ন হয়ে চলেছে প্রতি ক্ষণে ক্ষণে। এটাকেই বলা হয়, এটা আর এর থেকে বিস্তারিত বলতে গেলে এখন আর সময় ইয়া করবে না, ব্যাপক বিষয়।
কিন্তু আমাদের এমনি তো আরো একটা ক্লাস করতে হবে এটা নিয়ে, হ্যাঁ কারণ তাইলে এখানে অনেক বাকি রয়েছে আরো। তাইলে এটা আমাদেরও ক্লিয়ার একটু পরিষ্কার হচ্ছে, মানে যারা নতুন আসছে তাদের জন্য ভালো হচ্ছে। বিষয়টা প্রয়োজন ছিল আসলে, সমন্বয় প্রশ্ন করাতে কাজে লাগছে। তাহলে বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ এদূর পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি না? নামরূপ শুধু আমরা মনুষ্য লোকীয় শুধু আলোচনা করেছি এখন। এটা শুধু এখানে না, এটা নারকীয় ভাবেও আছে, দেবলোকীয় ভাবেও আছে, ব্রহ্মলোকীয় ভাবে আছে, অল্প ব্রহ্মলোকীয় ভাবেও আছে। অল্প ব্রহ্মলোকের মধ্যে রূপ কি? নামকায় আছে না, এখানে আমরা নামকায় পড়েছিলাম না? নামকায়, ওটাই সেই এখানকার রূপ। নামকায়কে কায় বলা হয়, কায় এবং মন ওভাবে ইয়ে করা হয় আর কি। যাই হোক, তাহলে আজকে দূর পর্যন্তই থাক। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব গম্ভীর এবং সূক্ষ্ম বিষয়, যেটাকে আমরা আমাদের জন্মচক্র বলি, জন্মের রহস্য বলি, সৃষ্টিকর্তা হিসাবেও এটাকে যদি কেউ এমনি রহস্য করে বলতে চান বলতে পারেন। আমাদের আসলে সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি কিভাবে হই, এটা সেভাবেও আপনারা বললে অত্যুক্তি হবে না। তবে বললে এটা উল্টো বুঝে গেলে কেউ আবার তাকে সমাধান করে বুঝে দিতে হবে, সেটাও মাথায় রাখতে হবে, না হলে ভুল সংজ্ঞাপ্রাপ্ত হয়ে যাবে। এমনতর একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা আলোচনা করে চলেছি। অভিধর্মের প্রত্যেকটা বিষয় আসলে অতীব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থা। এগুলো বলার সঙ্গে সঙ্গে সেখানে চিত্ত পৌঁছায় ফেলতে হয়, চিত্তকেও সেখানে নিয়ে যেতে হয়, নাহলে এই বিষয় হৃদয়ঙ্গম করা বোঝা সম্ভব না। আর এটা বোঝার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার লোভগুলো দাঁড়াইতে জায়গা পাচ্ছে না, হিংসা দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, অজ্ঞানতা দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। এত গুরুত্বপূর্ণ বুদ্ধের এই ধর্ম। আর এটা যতবার যত গুণী জ্ঞানী পণ্ডিত দার্শনিক এটা যতবার পঠন পাঠন করে তারা হতভম্ব হয়ে যায়। 2500 বছর আগে এই চিত্তশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে এত গুরুতর, এত গুরুত্বপূর্ণ, এত এত আশ্চর্য, অতি আশ্চর্য বিষয় তিনি কিভাবে সমাধান করলেন, এটা দেখে দেখে বুঝে বুঝে সবাই বুদ্ধের প্রতি শ্রদ্ধা সগৌরবে কৃতজ্ঞতা জানায়। আমরাও সেই মহা বিষয় এর সন্ধানে আমরা আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এই অভিধর্ম চর্চা করে চলেছি। আমাদের অপ্রমেয় কুশল চিত্ত সাধিত হয়েছে, অগণিত অপ্রমেয়। এই কুশল চিত্তজ পুণ্য আমরা অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। আজকে আমাদের বাংলাদেশ ক্লাসের একজন উপাসিকা শোভা বড়ুয়া, শুধু বাংলাদেশ ক্লাস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যে ওনার সঙ্গে সম্পর্ক তা নয়, আমি যখন ভারতে আসি 2015 সালে, তখন থেকে ওই 2015 সালের শেষের দিকে অথবা 16 সালের দিকে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ। আমার একটা মানে একটা স্বভাব, আমাদের অরণ্যে থাকাকালীন সময় থেকে কারো থেকে কিছু খুঁজতে ইচ্ছে করে না, কিন্তু এই উপাসিকা পুত্র স্নেহ হোক বা ভিক্ষু হিসেবে শ্রদ্ধা করে হোক, আমার সব অভাব অভিযোগগুলো তিনি যেন আমি না বলার আগেই তিনি যেন বুঝতেন, এভাবে মেটাতেন, এরকম একটা স্বভাবের উপাসিকা ছিলেন তিনি। পরে জানলাম যে না, উনি এই স্বভাবটা ওনার মা থেকে নিয়েছেন। ওনার মা হচ্ছেন যে আমাদের রাষ্ট্রপাল ভান্তের যে প্রতিষ্ঠান, এটা যখন একদম সূচনা লগ্নের কথা, এই প্রতিষ্ঠান তখন 2 কেজি চাউলও অনেক মূল্যবান, ওই প্রতিষ্ঠান সেই সময়ের কথা। তখন একটা সময় ছিল যে 10,000 টাকাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ের এই জায়গার জন্য যিনি ভূমিকা রেখেছেন এই শোভা বড়ুয়ার মা জ্যোতিকা চৌধুরী। সেই জ্যোতিকা চৌধুরীরই কন্যা শোভা বড়ুয়া। আর আমার সঙ্গে এত বেশি নিবিড়ভাবে তিনি জড়িত ছিলেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য তিনি আজীবনই দান করে গেছেন। 1000 টাকা করে তো প্রত্যেক মাসে মাসে দিতেনও। সেটা ছাড়াও যখনই আমার কোনো বিষম কোনো কিছু লাগবে তখন তিনি যেন সবার আগে যেন হাত বাড়িয়ে বলতেন, ভান্তে এটা আপনি একটু রাখেন, এটা আপনি ব্যবহার করবেন। এভাবে একজন দাতা উপাসিকা
আমাকে এখানে আসার পরেও, আমি তো এখানে আছি, এখানে আসলে সচরাচর ওখান থেকে দান পাঠাবে এটা হয় না, কিন্তু তথাপিও আমাকে স্নেহ করে ভালোবাসে সবসময় এই দানাদি কার্যক্রম তিনি পরিচালনা করেছেন। প্রতিষ্ঠানের দানগুলো প্রতিষ্ঠানে পাঠাতেন, আমাকে ব্যক্তিগতভাবে তিনি সবসময় দিয়ে গিয়েছেন। সেরকম একজন পরম কল্যাণ মিত্র উপাসিকাকে আজকে আমরা হারিয়েছি। আমাদের ক্লাসের পক্ষ থেকে আমরা আজকে পুণ্যদান জানিয়েছি। আমাদের আজকের ফ্রান্সের ক্লাসের পক্ষ থেকেও ওনার পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। আমাদের সকলের পুণ্যে যেন উনি স্বর্গমুখ নির্বাণ প্রাপ্তির যেন হেতু হয়, এরূপ কামনা করছি। আমাদের এই পুণ্যরাশি যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যয় দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা, সাধু চেতনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। Okas,